প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে। আমি তাবাসসুম শামস, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজ আমরা গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 3-এর পাঠ 3, 4 ও 6 নিয়ে বিস্তারিত শিখব। আজকের পাঠের বিষয়বস্তু হলো অর্থ সম্পদ ব্যবস্থাপনা। এক্ষেত্রে পারিবারিক আয় ও ব্যয় নিয়ে আমরা বিস্তারিত জানব। এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যে বিষয়গুলো আয়ত্ত করতে পারবে সেগুলো হলো: ক, অর্থ সম্পদ ব্যবস্থাপনা কী তা বর্ণনা করতে পারবে। খ, পারিবারিক আয় বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করতে পারবে। গ, পারিবারিক আয়ের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে। ঘ, পারিবারিক ব্যয় কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা ব্যাখ্যা করতে পারবে। ও পারিবারিক আয় বৃদ্ধির উপায় বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, আসলে আমরা প্রথমেই জানি অর্থ সম্পদ ব্যবস্থাপনা কি। মানুষের জীবনে অর্থ খুবই গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বস্তুবাচক সম্পদ। মানুষ তার প্রয়োজন, চাহিদা বা অভাব অর্থ দ্বারাই পূরণ করে থাকে। অর্থের বিনিময় মূল্য আছে। আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম অর্থের বিনিময়ে অর্জন করে থাকি। তবে অর্থের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমাদের চাহিদা বা অভাব অসীম। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, অর্থাৎ তোমার যা আছে তাই দিয়ে ব্যবস্থা করো। সীমিত সম্পদ দ্বারা অসীম চাহিদা পূরণ করতে দরকার অর্থ ব্যবস্থাপনা। অর্থ ব্যবস্থাপনা বলতে বোঝায় লক্ষ্য অর্জন বা চাহিদা পূরণ করতে অর্থকে কিভাবে ব্যবহার করতে হবে তার ব্যবস্থা গ্রহণ করা। এতে অর্থের অপচয় হ্রাস পায় এবং অর্থ থেকে সর্বাধিক পরিতৃপ্তি লাভ করা যায়। অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো অনুসরণ করা প্রয়োজন। যেমন লক্ষ্য অর্জনের জন্য অর্থ ব্যবহারের পরিকল্পনা ও তা বাস্তবায়ন করা এবং সবশেষে সমস্ত কার্যকলাপকে মূল্যায়ন করা হয়। অর্থ ব্যবস্থাপনার উদ্দেশ্য হল সচেতনতার সাথে অর্থ ব্যয় ও সর্বাধিক পরিতৃপ্তি অর্জন করা। পারিবারিক আয় একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যরা শ্রমের বিনিময়ে যে অর্থ বা ক্রয় ক্ষমতা অর্জন করে, সাধারণ অর্থে তাকেই পারিবারিক আয় বলা হয়। তবে পরিবারের সদস্যদের দ্বারা অর্জিত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মকে পরিবারের আয় হিসেবে বিবেচনা করা হয়। যেমন ছেলেমেয়েদের পড়ানো, নিজেদের বাগানের শাকসবজি চাষ, গৃহকর্ম, সেলাই করা ইত্যাদি। পরিবারের আয়কে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে আর্থিক আয়, প্রকৃত আয় এবং মানসিক আয়। শিক্ষার্থীরা দেখো, এখানে আয় হচ্ছে 3 ভাগে: আর্থিক আয়, প্রকৃত আয়, মানসিক আয়। এদের মধ্যে থেকে প্রকৃত আয় আবার 2 ধরনের হয়ে থাকে। প্রথমত প্রত্যক্ষ প্রকৃত আয় এবং দ্বিতীয়ত পরোক্ষ বা অপ্রত্যক্ষ প্রকৃত আয়। আর্থিক আয়। আর্থিক আয় হলো অর্থ বা টাকা পয়সা উপার্জন করা। এটি নগদ অর্থ, ব্যাংকের ড্রাফট বা চেকের মাধ্যমে হতে পারে। আমাদের দেশে, বাংলাদেশে এই মুদ্রাকে টাকা হিসেবে পরিচিত। ভারতে রুপি, ব্যাংককে বাথ, সিঙ্গাপুরে ডলার, কিংবা পাশ্চাত্য দেশসমূহে ডলার, ইউরোপিয়ান দেশসমূহে ইউরো নামে এটি পরিচিত। আর্থিক আয় একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্জিত হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তা বদলায়। যেমন সাপ্তাহিক মজুরি, মাসিক বেতন। এছাড়া বাড়ি ভাড়া, বিভিন্ন ভাতা, মুনাফা ইত্যাদি থেকেও অর্থ উপার্জিত হয়ে থাকে। অর্থের কতগুলো কাজ রয়েছে। এগুলো হলো: ক, বিনিময়ের মাধ্যম, অর্থের বিনিময়ে দ্রব্য পাওয়া যায়। খ, মূল্যের পরিমাপক, অর্থ অঙ্কের মাধ্যমে দ্রব্যের মূল্য জানা যায়। গ, ঋণ পরিশোধের মান, আমাদের ঋণের লেনদেন অর্থ দ্বারা আমরা করে থাকি। ঘ, সঞ্চয়ের মাধ্যম, অর্থ সঞ্চয় করা যায়। ও দান, অর্থ দান করা যায়। প্রকৃত আয়। প্রকৃত আয় পরিবারের নির্দিষ্ট সময়ে ভোগ্য দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম দ্বারা গঠিত। অর্থের প্রকৃত মূল্য নির্ভর করে সেটা কোন দ্রব্য, সেবা, নিরাপত্তা ইত্যাদি কি পরিমাণ ক্রয় করতে পারে তার উপর। আর্থিক আয় দ্বারা প্রকৃত আয় কেনা যায়। এজন্য অনেক সময় প্রকৃত আয়ের পরিমাণ আর্থিক আয়ের
উপর নির্ভরশীল। উৎপাদক ও ভোক্তা উভয়ের দ্রব্যকে প্রকৃত আয় বলা হয়। উৎপাদকের দ্রব্য যেমন বিভিন্ন কাঁচামাল, যন্ত্র ইত্যাদি সব কিছুই প্রকৃত আয়ের অন্তর্ভুক্ত। পারিবারিক জীবনে প্রকৃত আয়ের গুরুত্ব অনেক। যদি বাজার দর বৃদ্ধি পায় তখন আমরা বলি যে জিনিসের মূল্য বেড়েছে, কিন্তু সেই অনুপাতে যদি আর্থিক আয় না বাড়ে তবে পরিবার আগের ন্যায় একই পরিমাণে দ্রব্য ও সেবা কিনতে পারে না। এই ক্ষেত্রে আর্থিক আয় একই অবস্থায় থাকা সত্ত্বেও প্রকৃত আয়ের পরিমাণ কমে যায়। প্রকৃত আয় মূলত দুই প্রকার: প্রত্যক্ষ প্রকৃত আয়, পরোক্ষ প্রকৃত আয়। প্রত্যক্ষ প্রকৃত আয় হচ্ছে কোনো পরিবারের টাকার বিনিময় ছাড়া সরাসরি অর্জিত আয়, যেমন বাগানের শাকসবজি, ফল, গৃহস্থালির কাজকর্ম, ছেলে মেয়েদের পড়ানো, বাড়িতে পোশাক সেলাই, লোন দিতে কাপড় না দিয়ে নিজেরা পরিষ্কার ও ইস্ত্রি করা ইত্যাদি প্রত্যক্ষ প্রকৃত আয়। পরোক্ষ প্রকৃত আয় অর্থের বিনিময়ে সাধারণত যেসব পণ্য সামগ্রী, সেবাকর্ম, নিরাপত্তা ক্রয় করা যায় তাকে পরোক্ষ প্রকৃত আয় বলে। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা একটি দেশলাই থেকে শুরু করে একটি গাড়ি পর্যন্ত টাকা দিয়ে কিনি। আবার পরিবারের একটা কাজের লোকের সেবা থেকে শুরু করে একজন চিকিৎসকের চিকিৎসা সেবাও আমরা কিনে থাকি অর্থ দিয়ে। এসব কিছু আমাদের অর্থের মাধ্যমে কিনতে হয়, তাই এগুলোকে পরোক্ষ প্রকৃত আয় বলা হয়। আবার দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলে অর্থ বেশি ব্যয় হয়, এতে পরোক্ষ প্রকৃত আয় হ্রাস পায়। তখন কতগুলো উপায়ে আমরা এই আয় সহজে বাড়াতে পারি। যেমন 1, বিভিন্ন দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন মৌসুমে হ্রাসকৃত মূল্যে দ্রব্য সামগ্রী বিক্রি করে, তখন সেগুলো কিনে রাখা। 2, পরিচিত ব্যক্তি যেমন চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী বা টেকনিক্যাল বিষয়ে কোনো ব্যক্তির কাছ থেকে পরিবার স্বল্প মূল্যে বা বিনামূল্যে সেবা গ্রহণ করে পরোক্ষ আয় করতে পারে। সরকারি সেবা, যেমন সরকার জনগণকে স্বল্প মূল্যে বিভিন্ন সেবা দিয়ে থাকে, সে সুযোগ গ্রহণ করতে পারাও হলো পরোক্ষ প্রকৃত আয় মাধ্যমে আয় বাড়ানো। যেমন সরকারি হাসপাতাল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে পড়ালেখা করা বা চিকিৎসা নেওয়া, সরকারের বেঁধে দেওয়া ন্যায্য মূল্য দ্রব্য সামগ্রী ক্রয় করা ইত্যাদির মাধ্যমেও পরোক্ষ প্রকৃত আয় আমরা ক্রয় করে থাকি। মানসিক আয়। মানসিক আয় এক ধরনের অনুভূতি। ব্যক্তি অর্থ ব্যয় করেও প্রকৃত আয় থেকে আমরা যে তৃপ্তি পাই বা সন্তুষ্টি পাই সেটাই হচ্ছে মানসিক আয়। যেমন কোনো দ্রব্য কিনে যদি আমরা তৃপ্তি পাই, সবাই ইতিবাচক মন্তব্য করে, তখন সেটাই হয়ে যায় মানসিক আয়। আবার দ্রব্য কেনার পর বাড়িতে এসে যদি মনে অতৃপ্তি আসে বা অন্য কেউ যদি নেতিবাচক মন্তব্য করে, তখন মানসিক আয় হ্রাস পায়। এক্ষেত্রে নিজের বাগানে উৎপাদিত শাকসবজি খেয়ে আমরা মানসিক তৃপ্তি লাভ করতে পারি। মোট আয়। মোট আয় ক্ষেত্রে হিসাব করার সময় আমরা মানসিক আয়কে বাদ দিয়ে থাকি, অর্থাৎ আর্থিক আয় ও প্রকৃত আয়ের সমন্বয়ে গঠিত হয় মোট আয়। প্রত্যেক পরিবার তাদের দৈনন্দিন প্রয়োজন বা চাহিদা পূরণ করার নিমিত্তে মোট আয়ের কিছু অংশ ব্যবহার করে, আবার কিছু অংশ জমা রাখে। এই জমাকৃত আয় আবার বিভিন্নমুখী কাজে ব্যবহার করা যায়, যেমন বাড়ি ও জমির ট্যাক্স পরিশোধ করা, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, পরিবারের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে দান করা, বিপদের সময় সেই অর্থ ব্যবহার করা, যেমন চিকিৎসা, হঠাৎ করে কোনো অসুস্থ হয়ে পড়লে সেখানে চিকিৎসা খরচ হিসেবে ব্যবহার করা। বৃদ্ধ বয়সে এই অর্থই ব্যক্তিকে নিরাপত্তা দান করে, সামাজিক নিরাপত্তা দান করে থাকে। পারিবারিক ব্যয়। পরিবারের ব্যয় জীবনযাত্রা এবং জীবিকার মানের উপর নির্ভর করে। কতগুলো বিষয়ের উপর পারিবারিক ব্যয় নির্ভর করে, এগুলো হলো: 1, পরিবারের আয়। পরিবারের আয়ের উপর ব্যয় নির্ভর করে। পরিবারের আয় যদি কম হয় এবং চাহিদা যদি বেশি থাকে তবে সচেতনভাবেই ব্যয় করতে হয়। এক্ষেত্রে অত্যাবশ্যকীয় চাহিদাগুলোকে গুরুত্ব দিতে হবে। পরিবারের লোক সংখ্যা। পরিবারের লোক সংখ্যা বেশি হলে অর্থ ব্যয় বেশি হয়, আবার লোক সংখ্যা কম হলে অর্থ ব্যয় কম হয়। যেমন একটি পরিবারের আয় 10,000 টাকা এবং লোক সংখ্যা 10 জন, তবে মাথাপিছু আয় ব্যয় হচ্ছে 1,000 টাকা। অন্যদিকে একটি ছোট পরিবারে 4,000 টাকা আয়,
লোক সংখ্যা 4 জন, তবে তাদেরও মাথাপিছু ব্যয় 1000 টাকা। এক্ষেত্রে দেখা যায় আয়ের পরিমাণে পার্থক্য থাকলেও মাথাপিছু টাকার আয়ের পরিমাণ একই সমান। বাসস্থানের অবস্থানের উপর ব্যয় নির্ভর করে। যেমন শহর এলাকায় বসবাসের জন্য খরচ অনেক বেশি হয়, সেখানকার দ্রব্য, বাড়ি ভাড়া সবকিছুই বেশি। আবার শহরের পাশে শহরতলিতে বাসা ভাড়া কিছুটা কম, দ্রব্য সামগ্রীও কিছুটা কম দামে পাওয়া যায়। জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পায়, আবার জীবনযাত্রার মান কম হলে ব্যয় কম হয়। উচ্চবিত্ত ও যে স্থানে বসবাস করে তার উপর জীবনযাত্রার মান নির্ভর করে। সাধারণত উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্তের জীবনযাত্রার মানের মধ্যে পার্থক্য হয়। আবার গ্রাম এবং শহরের জীবনযাত্রার ক্ষেত্রেও আমরা পার্থক্য দেখতে পাই। ব্যক্তিগত অভ্যাস: দেশে বিদেশে ঘুরে বেড়ানো, নতুন নতুন বই কেনা, শৌখিন দ্রব্যাদি ক্রয় করা, পান খাওয়া, সিগারেট খাওয়া, এই অভ্যাসগুলোর পেছনেও একটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে থাকে, যা পারিবারিক ব্যয়কে প্রভাবিত করে। যাতায়াত: বাসস্থান থেকে কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠান যদি দূরে হয় তবে যাতায়াত ব্যয় বেশি হয়। সামাজিক ও আমোদ প্রমোদ: সামাজিক বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে যোগদান, ভ্রমণ, নৌবিহার, পিকনিক ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে পরিবারের ব্যয়। পরিবারের মূল্যবোধ ও লক্ষ্য: অনেক পরিবারে শিক্ষাকে বেশি মূল্য দেয়, আবার পরিবারে আমোদ প্রমোদকে মূল্য দেয়, আবার অনেক পরিবার সঞ্চয়কে মূল্য দেয়। সুতরাং যে পরিবার যে বিষয়কে মূল্য দেয় তার উপরে সেই পরিবারের ব্যয় নির্ভর করে। পরিবারের আয় বৃদ্ধির উপায়: পরিবারের আয় বৃদ্ধির উপায়গুলো হলো সামাজিক সুযোগ সুবিধা এবং দ্রব্য সামগ্রী বা সেবা কর্মের সঠিক ও সুষ্ঠু ব্যবহার। সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, সেই সুযোগ সুবিধাগুলো ভোগ করার মাধ্যমে আমরা আমাদের পারিবারিক আয় বৃদ্ধি করতে পারি। যেমন পরিচিত বা আত্মীয় স্বজনের মধ্যে ডাক্তার থাকলে বা ইঞ্জিনিয়ার থাকলে তাদের সেবা গ্রহণ করা। পেশা পরিবর্তন করে, পেশার ক্ষেত্রেও আমরা পেশা পরিবর্তনের মাধ্যমেও আয় বৃদ্ধি করে থাকি। যেমন প্রাথমিক অবস্থায় যেখানে পেশা গ্রহণ করা হয় সেখানে আয় কম থাকে, কিছুদিন চাকরির পরে সেখানে যখন ব্যক্তির অভিজ্ঞতা বৃদ্ধি পায় তখন পেশা পরিবর্তন করার মাধ্যমে আয় বাড়ানো সম্ভব। সঞ্চয়কে বিনিয়োগ করে, প্রতি মাসে আয় থেকে কিছু কিছু অংশ সঞ্চয় করে যখন সেটা একটা ভালো অ্যামাউন্টে পরিণত হয় তখন সেইটাকে বিনিয়োগ করে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে আয়ের উৎস হিসাব ব্যবহার করে আমরা আয় বাড়াতে পারি। যেমন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে, অথবা রিক্সা কিনে বা কোনো ব্যক্তিকে সাহায্য করে কিংবা দোকান দিয়ে এই সঞ্চয়কে বিনিয়োগ হিসেবে ব্যবহার করে থাকি। ব্যয় কমিয়ে, প্রত্যেক পরিবারে কিছু ব্যয় থাকে, সেই ব্যয়ের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ব্যয় আমরা অপ্রয়োজনীয় ক্ষেত্রেও করে থাকি, সেগুলোকে নিয়ন্ত্রণ করে বা ব্যয়ের ক্ষেত্রে কিছু বিষয়কে লক্ষ্য রেখে যদি আমাদের বিশেষ প্রয়োজনীয় বিষয়গুলো আমরা চাহিদা মিটিয়ে থাকি তাহলেও আমাদের এই ব্যয়কে নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কিছু কিছু ব্যয় কমাতে পারি। সরকারি সুযোগ সুবিধা গ্রহণ, সরকার প্রতিটি দেশে সরকার বিভিন্ন সময় বিভিন্ন জনগণের সুযোগ সুবিধা দিয়ে থাকে, সেগুলো গ্রহণের মাধ্যমেও আমরা আমাদের ব্যয় কমাতে পারি। যেমন সরকারি স্কুলে বাচ্চারা পড়লে সেখানে বেতন কম থাকে, ফলে সেই সুযোগটা গ্রহণ করা যায়। কিংবা সরকারি প্রতিষ্ঠান থেকে, সরকারি মার্কেট থেকে যদি আমরা জিনিসপত্র ক্রয় করি সেখান থেকেও আমরা কিছুটা সুযোগ সুবিধা ভোগ করতে পারি। মূল্য হ্রাসের সুযোগ গ্রহণ, বিভিন্ন সময় বিভিন্ন দোকানে বা বিভিন্ন খাদ্য সামগ্রীতে মূল্য হ্রাস থাকে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে মূল্য হ্রাস থাকে, তখন সেই জিনিসটা কিনলে বা খাদ্য সামগ্রীর মধ্যে যখন যে খাদ্যটা উৎপাদন হয়, ধান যখন উৎপাদন হয় তখন ধানের পরিমাণ দাম কমে যায়। এমনিভাবে প্রতিটি ফসল যখন উৎপাদিত হয় সেই সময় দামটা কম থাকে, ওই সময় যদি আমরা সেটা কিনে রাখি এবং অসময়ে যখন এটা পাওয়া যায় না তখন সেটা ব্যবহার করেও আমরা আমাদের আয় বৃদ্ধি করতে পারি। প্রকৃত আয় বাড়িয়ে,
প্রকৃত আয় বাড়িয়েও আমরা আমাদের আয়কে বৃদ্ধি করতে পারি, তবে এই প্রকৃত আয় আমরা বিভিন্নভাবে বাড়াতে পারি, যেমন ফল ও শাকসবজি উৎপাদন করে। বাড়ির আঙিনা, বারান্দা ও ছাদে ফল ও শাকসবজি চাষ করে পরিবারের চাহিদা পূরণ করা যায় এবং উৎপাদন বেশি হলে বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। গ্রামাঞ্চলে গৃহের প্রাঙ্গণে সিম, লাউ, পুঁই শাক, চাল কুমড়া, মিষ্টি কুমড়া ইত্যাদি মাচা তৈরি করে ফলানো যায়। এছাড়া শহরাঞ্চলে বারান্দায় ও ছাদে টবে বিভিন্ন ধরনের ফল ও সবজির বাগান করা যায়। কাঁচামরিচ, টমেটো, লেবু, পেয়ারা, ডালিম, বেগুন ইত্যাদি টবেই লাগানো যায়। একটু যত্ন করলে উৎপাদন ভালো হয়, ফলে বাজার থেকে ক্রয় করতে না হয়, এতে অর্থের সাশ্রয় হয়। পশু পাখি পালন। গ্রামাঞ্চলে সহজে হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি পোষা যায়। এতে ডিম ও মাংসের চাহিদা পূরণ করা যায়। শহরাঞ্চলে ছাদে বা বারান্দায় খাঁচায় বিভিন্ন তৈরি করে তার মধ্যে মুরগি, কবুতর বা কোয়েল পাখি পালন করতে যায়। এছাড়া গ্রামাঞ্চলে গরু, ছাগল পালন করেও দুধের চাহিদা পূরণ করা যায় এবং অতিরিক্ত দুধ বাইরে বিক্রি করে অর্থ উপার্জন করা সম্ভব হয়। পোশাক সেলাই। ঘরে জামা কাপড় সেলাই করে পোশাকের ব্যয় হ্রাস করা যায়। আবার পুরানো কাপড়ের যথাযথ ব্যবহার করে কাপড়ের উপযোগিতা বৃদ্ধি করা যায়, যেমন পুরানো কাপড় দিয়ে পাপোশ তৈরি, মোটা কাপড় বা বিছানার চাদর দিয়ে ব্যাগ, পর্দা ইত্যাদি তৈরি করে অর্থের সাশ্রয় করা যায়। গৃহে খাদ্য তৈরি। রেস্তোরাঁয় তৈরি খাবারের দাম অনেক বেশি থাকে। গৃহে যদি পুরি, সিঙ্গারা, কেক, পুডিং, সামোসা ইত্যাদি তৈরি করা হয় তাহলে খরচ কম হয়। আবার উক্ত খাবার রেফ্রিজারেটরে রেখে দিয়ে সহজেই অল্প খরচে মেহমানদারি বা আপ্যায়নও করা সম্ভব হয়। পরিবারের সদস্যদের মধ্যে কর্ম বন্টনের মাধ্যমেও গৃহকর্ম সম্পাদন করা যায়। এক্ষেত্রে কর্ম বন্টন করলে প্রকৃত আয় বৃদ্ধি পায়, যেমন কাপড় ধৌতকরণ, ইস্ত্রি করা, পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি কাজে শ্রম লাঘবের সামগ্রী ব্যবহার করে সহজেই গৃহকর্ম সম্পাদন করা যায় এবং এক্ষেত্রে দেখা যায় গৃহিণীর উপরে চাপ কমানোর জন্য পরিবারের সদস্যদের মধ্যে কাজ ভাগ করে দিলে, সবাই মিলে কাজ করলে পারিবারিক প্রকৃত আয়কে ব্যবহার করে আমরা আয় বাড়াতে পারি। পড়াশোনায় সাহায্য। পরিবারে বড় সদস্যরা যদি ছোটদের পড়াশোনার সহযোগিতা করে তাহলে পড়াশোনার ক্ষেত্রে প্রাইভেট শিক্ষক বা কোচিংয়ের প্রয়োজন হয় না। এতে অর্থের সাশ্রয় হয়, পারিবারিক বন্ধনও দৃঢ় হয়। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। এখন আসো আমরা শ্রেণীর কাজ জানি। এটা করে তোমরা এখন ক্লাসে জমা দেবে। 2টা অনুধাবনমূলক প্রশ্ন লিখবে। 1. অর্থ সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। 2. পারিবারিক ব্যয় কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। সেই সাথে আসো আমরা আমাদের বাড়ির কাজ জেনে নিই। এই বাড়ির কাজ করে আগামীকালকে তোমরা জমা দেবে। এখানে আজকের পাঠ থেকে 10টা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লিখবে এবং 2টা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখবে। 1. পারিবারিক আয়ের শ্রেণী বিভাগ লেখো। 2. পারিবারিক আয় বৃদ্ধির উপায় বর্ণনা করো। শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো তোমরা এমনভাবে লিখবে যাতে তোমাদের পরীক্ষায় সৃজনশীলে প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় যদি আসলেও তোমরা সেভাবে বিস্তারিত লিখতে পারো, সেভাবে লিখবে। আজ এই পর্যন্তই। এতক্ষণ ধরে ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।